ডিয়ার স্টুডেন্ট, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? আসসালামু আলাইকুম। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, তো জয়েন এত স্লো মোশনে জয়েন করে কেন ক্লাসে? আর তোমরা সবাই ভিডিও অন করে ফেলো। গত ক্লাসে বলে দিছিলাম। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভিডিওটা অন করে ফেলো। হ্যাঁ, সবাই সবাই একদম প্রত্যেকেই। ওকে ওকে ডিয়ার স্টুডেন্ট, তো আমরা ক্লাস শুরু করি। আমরা চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা শুরু করেছিলাম গত ক্লাসে। আমরা বেশ কয়েকটা টপিক আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আরো কিছু টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিক গুলো হচ্ছে, যেমন দেখো, সবাই খেয়াল করো একটু, শিল্প বাজার, ব্যবসা বাজার বলতে কি বোঝায়। আমরা গত ক্লাসে ক্লাসিফিকেশনে পড়েছিলাম যে বাজারকে আমরা বেসিক্যালি দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে শিল্প বাজার আর একটা হচ্ছে ব্যবসা বাজার। তো শিল্প বাজার এবং ব্যবসা বাজার, সরি, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ভোক্তা বাজার এবং শিল্প বাজার অথবা ব্যবসা বাজার। তো গত ক্লাসে আমরা মূলত ভোক্তা বাজারের বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজকে আমরা শিল্প বাজার কাকে বলে সেটার আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, তো এখন যেটা আসো, শিল্প বাজার ব্যবসা বাজার বলতে কি বোঝায় সেটা আমরা শুরুতে শিখবো। তারপরে শিল্প বাজারের বৈশিষ্ট্য কি সেটা জানবো। ভোক্তা বাজার এবং শিল্প বাজারের মধ্যে পার্থক্য কি সেটা আমরা শিখবো। বাজার বিভক্তিকরণ বলতে কি বোঝায়, কার্যকর বাজার বিভক্তিকরণের বিবেচ্য বিষয়। তো এই টপিক গুলো নিয়ে মূলত আমরা আজকের ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো চলো যাওয়া যাক, ধারাবাহিকভাবে আমাদের এই টপিক গুলো আজকে আলোচনা শুরু করবো আমরা। দেখো, প্রথমেই শিল্প বাজার বা ব্যবসা বাজার বলতে কি বোঝায়। দেখো একটু খেয়াল করে, যেসব ক্রেতারা উৎপাদন কাজে ব্যবহারের জন্য অথবা প্রক্রিয়াকরণের জন্য পণ্যদ্রব্য ক্রয় করে তাদের নিয়ে শিল্প বাজার করতে হয়। অর্থাৎ যে সকল ক্রেতারা উৎপাদন কাজে ব্যবহারের জন্য অথবা প্রক্রিয়াকরণের মাধ্যমে, প্রসেসিং এর মাধ্যমে ভিন্ন কোনো পণ্যদ্রব্য কি করেন তৈরি করার জন্য বেসিক্যালি পণ্য সামগ্রী ক্রয় করে থাকে, আর এদেরকে নিয়েই বেসিক্যালি শিল্প বাজার করতে হয়। শিল্প বাজারের সদস্যরা কাঁচামাল, যন্ত্রপাতি, যন্ত্রাংশ ইত্যাদি ক্রয় করে থাকে, যা অন্য কোনো উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। এখন এখানে কিন্তু একটা জিনিস অমিট করা হয়েছে, সেটা হচ্ছে, দেখো, ব্যবসা বাজার কাকে বলে সেটা কিন্তু বলা হয় না। তো শিল্প বাজার কাকে বলে সেটা কিন্তু স্পষ্ট, ক্লিয়ার, যে তোমার পুনরায় উৎপাদনের কাজে এটা ব্যবহার করা হবে। যেমন হচ্ছে তোমার কাঁচামাল, যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, যেটা আমরা কিন্তু ফ্যাক্টরিতে উৎপাদনের কাজে ব্যবহার করে থাকি। আর ব্যবসা বাজার মানেই হচ্ছে বেসিক্যালি যেটা পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয়।
এখানেও কিন্তু বিক্রয় করা হয় পুনরায়, কিন্তু এটা প্রসেসিং করে ভিন্ন কোনো পণ্য তৈরি করে তারপরে বিক্রি করা হয়। আর আমাদের এখানে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে আমরা ব্যবসা ইসের ক্ষেত্রে ব্যবসা বাজারের ক্ষেত্রে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে এখানে ডাইরেক্ট ক্রয় করে সেটা সরাসরি বিক্রি করার উদ্দেশ্যেই ক্রয় করা হচ্ছে। অর্থাৎ আমরা পণ্য ক্রয় করছি, সেটা আবার যে দামে ক্রয় করছে তার চেয়ে কিছুটা বেশি দামে সেটা বিক্রি করছে। এই উদ্দেশ্যে যারা ক্রয় করে তাদেরকে বেসিক্যালি ব্যবসা বাজার বলা হয়ে থাকে। যেমন এই যে খুচরা বাজার, তারপরে পাইকারি বাজার, হ্যাঁ, এই ধরনের উৎপাদনকারীর কাছ থেকে এরা পণ্য ক্রয় করে পুনরায় আবার তারা সরাসরি বিক্রি করে, কোনো প্রকার প্রসেস কিচ্ছু করে না। হ্যাঁ, যেরকম পণ্য ক্রয় করে সেরকম পণ্য বিক্রি করে। এই ধরনের বাজারকে আমরা সাধারণত ব্যবসা বাজার করে থাকি। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো শিল্প বাজার সম্পর্কে অ্যাকর্ডিং টু ফিলিপ কটলার এন্ড গ্যারি আর্মস্ট্রং কি বলছেন সেটা আমরা একটু দেখে নিই। এখানে উনি বলছেন যেটা, যে শিল্প বাজার সেই সব ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ে গঠিত যারা অন্য পণ্য বা সেবা উৎপাদনের জন্য পণ্য বা সেবা অর্জন করে এবং যা অন্যদের কাছে বিক্রয়, ভাড়া অথবা সরবরাহ করে থাকে। তো এই হচ্ছে বেসিক্যালি শিল্প বাজারের বৈশিষ্ট্য, সংজ্ঞা। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা জানবো শিল্প বাজারের বৈশিষ্ট্য সম্পর্কে। শিল্প বাজারের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এবার জানার চেষ্টা করব। দেখো এখানে শিল্প বাজারে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, যেমন ধরো গঠন, ব্যবহার, অবস্থান, ক্রয়ের পরিমাণ, ক্রেতার সংখ্যা, ক্রয়ের পৌনঃপুনিকতা, একক প্রতি মূল্য, পেশাগত ক্রয়, ক্রয় ক্ষমতা, মুনাফা অর্জন, বন্টন প্রণালী, পূর্ণ জ্ঞান, সরবরাহকারীর সাথে সরবরাহকারীর সাথে ক্রয় চুক্তি, অনমনীয় চাহিদা। এরকম বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করি শিল্প বাজারের ক্ষেত্রে। এটাই আমরা একটু বিস্তারিত আলোচনা করব। দেখো প্রথমে চলে আসো গঠন। শিল্প বাজার গঠন হয় কিভাবে? শিল্প বাজার গঠন হয় কাদেরকে নিয়ে? যারা প্রসেসিং এর মাধ্যমে পণ্য উৎপাদন করে, অর্থাৎ যারা সাধারণত পণ্য উৎপাদনের কাজে জড়িত, পণ্য বা সেবা উৎপাদনের কাজে জড়িত, তাদেরকে নিয়ে বেসিক্যালি শিল্প বাজার গঠিত হয়। ব্যবহার, এখানে ব্যবহারের ক্ষেত্রে বলা হচ্ছে যে শিল্প বাজারে সাধারণত পণ্য ক্রয় করে ব্যবহার করা হয় কিভাবে? উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে পণ্য ক্রয় করে সেটা উৎপাদনের কাজে আমরা সেটা কি করি? ব্যবহার করে থাকি। ওকে, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অবস্থান। এটা সাধারণত কোথায় অবস্থান করে? এই ধরনের প্রতিষ্ঠানগুলো সাধারণত শিল্প বাজার সাধারণত সেখানেই গড়ে ওঠে যেখানে সাধারণত কাঁচামালের পর্যাপ্ততা বেশি থাকে, বা এই যে মেশিনারি যন্ত্রাংশ যেখানে অ্যাভেলেবেল পাওয়া যাবে, সেই ধরনের অঞ্চলে সাধারণত এই ধরনের শিল্প বাজারগুলো গড়ে ওঠে। ক্রয়ের পরিমাণ, এরা সাধারণত একবারে অনেক বেশি পরিমাণ পণ্য ক্রয় করে। কেন? কারণ যেমন কাঁচামাল যদি ক্রয় করে তারা একবারে কিন্তু অল্প অল্প ক্রয় করে না, তাদের উৎপাদন যেন কন্টিনিউ চলে, উৎপাদন যেন ব্যাহত না হয়, এই জন্য এই বিষয়টাকে মাথায় রেখে বেসিক্যালি তারা কি করে? বেশি পরিমাণ পণ্য সামগ্রী ক্রয় করে থাকে। ক্রেতার সংখ্যা, এখানে ক্রেতার সংখ্যা খুব বেশি বলা যাবে না, কারণ ফ্যাক্টরি বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা কিন্তু খুব বেশি না, তুলনামূলক কম। এই ধরনের ক্রেতার সংখ্যা তুলনামূলক কম থাকে, তবে যারা ক্রয় করে তারা একবারে অনেক বেশি পরিমাণ পণ্য ক্রয় করে থাকে। ক্রয়ের পৌনঃপুনিকতা, হ্যাঁ, এরা অবশ্যই বারবার ক্রয় করবে, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে এটা ফ্রিকুয়েন্টলি, মানে সবসময় এটা যে ক্রয় করবে, প্রতিদিনই ক্রয় করবে সেরকম না, একবারে অনেক বেশি ক্রয় করে সেটা শেষ হওয়ার কাছাকাছি হওয়ার আগেই দেখা যাচ্ছে আবার তারা ক্রয় করে, যে কারণে তাদের ক্রয়ের যে পৌনঃপুনিকতা সেটা তুলনামূলক কম। একক প্রতি মূল্য, এখানে সাধারণত কাঁচামাল যেহেতু তারা একবারে অনেক বেশি পরিমাণ পণ্য ক্রয় করে, হ্যাঁ, সে কারণে দেখা যাচ্ছে যে একক প্রতি মূল্য তুলনামূলক কম হয়ে থাকে। পেশাগত ক্রয়, এই ধরনের শিল্প বাজারে সাধারণত আমরা পেশাগত প্রফেশনাল ক্রয় আমরা দেখতে পাই। এখানে এক্সপার্ট লোকজনই সাধারণত এই ক্রয়ের কাজে তারা নিয়োজিত থাকে। ক্রয় ক্ষমতা, এদের অবশ্যই ক্রয় ক্ষমতা অনেক বেশি থাকে, ক্রয়াবিলিটি, যেহেতু ইন্ডাস্ট্রি, এটা শিল্প প্রতিষ্ঠান, তারা পুনরায় উৎপাদন পণ্য ক্রয় করবে পুনরায় উৎপাদন করার জন্য, তো এদের ক্রয় ক্ষমতা নিঃসন্দেহে অনেক বেশি থাকে। মুনাফা অর্জন, অবশ্যই নিঃসন্দেহে এরা মুনাফা অর্জন করে, এবং সেই মুনাফাটা একটু খেয়াল করে, এরা সাধারণত যে কাজটা করে সেটা হচ্ছে যে স্বল্প মূল্যে কাঁচামাল ক্রয় করে, সেটা আবার
ফ্যাক্টরিতে বিভিন্ন মেশিনারিজ ব্যবহার করার মাধ্যমে সেটা প্রসেস করে ভিন্ন কোনো পণ্য তারা রূপদান করে এবং তারপরেই সেটা তারা কি করে বিক্রি করে। তো এর মাধ্যমে তাদের একটা বড় ধরনের মুনাফা অর্জন হয়ে থাকে। বন্টন প্রণালী, এখানে দেখো বন্টন প্রণালীর ক্ষেত্রে বলা হচ্ছে যে সাধারণত এই ধরনের শিল্প প্রতিষ্ঠানগুলো তারা পণ্য কাঁচামাল সাধারণত ক্রয় করার পর উৎপাদনকৃত পণ্য তারা বিভিন্ন হোলসেলার বা হোলসেলার, পাইকার অথবা দেখা যাচ্ছে যে তোমার যে বিভিন্ন ধরনের প্রতিনিধি, তাদের নিজস্ব প্রতিনিধি হতে পারে, এদের মাধ্যমে সাধারণত তাদের উৎপাদনকৃত পণ্যগুলো বন্টন করে থাকে। পণ্য জ্ঞান, এদের অবশ্যই পণ্য সম্পর্কে অগাধ জ্ঞান থাকতে হয়, কারণ এরা পণ্য উৎপাদন করবে। তো পণ্য উৎপাদন করতে গেলে যদি পণ্য সম্পর্কে এদের কোনো নলেজ না থাকে তাহলে তো পণ্য উৎপাদন করতে পারবে না। সেই কারণে তাদের পণ্য সম্পর্কে অগাধ জ্ঞান থাকতে হয় এই ধরনের শিল্প বাজারের ক্রেতাদের। সরবরাহকারীর সাথে ক্রয় চুক্তি, যারা সরবরাহ করে, বিশেষ করে যারা র মেটেরিয়াল সাপ্লায়ার্স, তাদের সাথে কিন্তু এক ধরনের ক্রয় চুক্তি থাকে। অর্থাৎ তারা ফ্রিকোয়েন্টলি যাতে তাদের কাঁচামাল নিশ্চিত করতে পারে, এই জন্য যারা হচ্ছে কাঁচামাল সরবরাহ করে তাদের সাথে তাদের একটা অবশ্যই চুক্তি থাকতে হয়, যেন কোনোভাবে তারা কাঁচামাল সরবরাহ করতে ব্যত্যয় না ঘটায়। পাশাপাশি তাদের উৎপাদনকৃত পণ্য তারা বিভিন্ন সাপ্লায়ারদের মাধ্যমে তারা কি করে আবার বিক্রি করে থাকে। অর্থাৎ সবার সাথে, অর্থাৎ একদিকে হচ্ছে কাঁচামাল যারা সরবরাহ করে তাদের সাথে চুক্তি নিশ্চিত করে, আবার অন্যদিকে তাদের উৎপাদনকৃত পণ্য যেন ফ্রিকোয়েন্টলি তারা বিক্রি করতে পারে, এই জন্য বিভিন্ন পক্ষের সাথে তারা চুক্তিবদ্ধ হয়ে থাকে। অনমনীয় চাহিদা, এক্ষেত্রে বলা হচ্ছে যে এই চাহিদাটা আসলে অনমনীয়, এটা ফ্লেক্সিবল না। কারণ এখানে যেটা বলা হচ্ছে যে উৎপাদন করার ক্ষেত্রে উৎপাদনে যতটুকু প্রয়োজন হবে সেটা অবশ্যই তোমার সেটা কি করতে হবে, তোমাকে সরবরাহ করতে হবে। অর্থাৎ একটা ফ্যাক্টরি যখন রান করা হয় তখন সেখানে ন্যূনতম যে পরিমাণ কাঁচামাল তোমার সরবরাহ করতে হয়, যে পরিমাণ কাঁচামাল থাকা দরকার, সেটা কিন্তু অবশ্যই নিশ্চিত করতে হয় উৎপাদন শুরু করার পূর্বেই। আদারওয়াইজ কিন্তু উৎপাদন ব্যাহত হবে এবং আলটিমেটলি সেটা লাভের চেয়ে লস হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে যদি কাঁচামাল সরবরাহ নিশ্চিত করা না যায় তাহলে দেখবা উৎপাদন ব্যাহত হবে। উৎপাদন যদি ব্যাহত হয় তাহলে দেখা গেল যে তোমার প্রোডাকশন কস্ট কিন্তু বেড়ে যাবে অটোমেটিক্যালি। হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমার আলটিমেটলি খুব বেশি লাভ হবে না, কারণ তখন প্রোডাকশন কস্ট যদি বেড়ে যায় তোমাকে বেশি দামে পণ্য বিক্রি করতে হবে। তোমার কম্পিউটাররা যে দামে পণ্য বিক্রি করছে তার চেয়ে যদি কম দামে পণ্য বিক্রি করে তাহলে আলটিমেটলি কিন্তু সেটা কোনো লাভ হবে না। তো এটাই ছিল বেসিক্যালি আমাদের ক্রয় চুক্তির অনিয়মনীয় চাহিদার মূল বক্তব্য। তো এই ছিল বেসিক্যালি আমাদের শিল্প বাজারের বৈশিষ্ট্য। ওকে, এবার আমরা নেক্সট চলে যাই ভোক্তা বাজার ও শিল্প বাজারের পার্থক্য। এখন ভোক্তা বাজার ও শিল্প বাজারের পার্থক্য। ভোক্তা বাজার এবং শিল্প বাজারের মধ্যে, ভোক্তা বাজার সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম বিস্তারিত। আজকে আমরা শিল্প বাজার কি এবং শিল্প বাজারের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। এখন আমরা শিল্প বাজার এবং ভোক্তা বাজারের পার্থক্য নিয়ে আলোচনা করব। এদের মধ্যে আসলে কোন কোন ক্ষেত্রে আমরা পার্থক্য লক্ষ্য করি সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। তো পার্থক্যের বিষয়সমূহ দেখো। নাম্বার 1 হচ্ছে ক্রয়ের উদ্দেশ্য। এক্ষেত্রে তোমার ক্রয়ের ভোক্তা বাজারে তোমার পণ্য ক্রয়ের কিছু উদ্দেশ্য থাকে। হ্যাঁ, ক্রয়ের কিছু সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে, যে উদ্দেশ্যকে সামনে রেখে তারা পণ্য ক্রয় করে থাকে। যেমন হচ্ছে ভোক্তা বাজারের ক্ষেত্রে তোমার যেমন আমরা বলতে পারি ভোক্তা বাজারে সাধারণত যেটা হয়, ভোক্তা বাজারে পণ্য ক্রয় করে ভোক্তারা ভোগের উদ্দেশ্যে, অর্থাৎ পুনরায় সেল করা বা পুনরায় সেটা বিক্রি করবে সেরকম উদ্দেশ্য থাকে না। এটা উদ্দেশ্যই থাকে পণ্যটি ভোগ করবে, কনজিউম করবে, ভোগের মাধ্যমে উপযোগ নিঃশেষ করবে। আর শিল্প বাজারের উদ্দেশ্য হচ্ছে এরা পুনরায় বিক্রি করার উদ্দেশ্যে, অর্থাৎ প্রসেসিং এর মাধ্যমে ভিন্ন কোনো পণ্য তৈরি করে তারপর তারা বিক্রি করবে। তো এটা হচ্ছে ভোক্তা বাজার এবং শিল্প বাজারের উদ্দেশ্য। ক্রয় ক্ষমতা, ভোক্তাদের ক্রয় ক্ষমতা সাধারণত খুব বেশি থাকে না, তবে তারা দৈনন্দিন যে যতটুকু ক্রয় করা দরকার সেটুকু তাদের প্রয়োজন অনুযায়ী ক্রয় করে। কিন্তু শিল্প বাজারে এদের যেহেতু এটা শিল্প প্রতিষ্ঠান, এদের ক্রয় ক্ষমতা অনেক বেশি হাই থাকে, এরা একবারে অনেক বেশি পরিমাণ কাঁচামাল তারা ক্রয় করে থাকে। ক্রেতার সংখ্যা, ভোক্তা বাজারে ক্রেতার সংখ্যা সর্বাধিক, কারণ ভোক্তা যারাই ভোগ করে তারা প্রত্যেকেই কিন্তু
ভোক্তা এবং তারা প্রত্যেকেই পণ্য ক্রয় করতে পারে। সো এক্ষেত্রে ক্রেতার সংখ্যা অনেক বেশি, বাট শিল্প বাজারে সেই তুলনায় ক্রেতার সংখ্যা খুবই কম, কারণ ইন্ডাস্ট্রির সংখ্যা কিন্তু বেশি না। হ্যাঁ, এবং এই ইন্ডাস্ট্রি গুলোই কিন্তু কাঁচামাল ক্রয় করে পুনরায় পণ্য উৎপাদন করার জন্য। সো এক্ষেত্রে এদের সংখ্যা তুলনামূলক অনেক কম। ক্রয়ের পরিমাণ, হ্যাঁ, ভোক্তারা সাধারণত অল্প অল্প পরিমাণ পণ্য ক্রয় করে, সেই তুলনায় শিল্প বাজারে শিল্প ক্রেতারা কিন্তু অনেক বেশি পরিমাণ পণ্য করে ক্রয় করে থাকে। একক প্রতি মূল্য, ভোক্তা বাজারে ভোক্তাদের একক প্রতি মূল্য কিন্তু কম থাকে, পার ইউনিট কস্ট, কারণ এটা যেহেতু আসলে খুচরা একেবারে কম স্বল্প পরিমাণ পণ্য তারা ক্রয় করে এবং ফাইনাল প্রোডাক্ট এটার একক প্রতি মূল্য তুলনামূলক বেশি হয়। কিন্তু কাঁচামালের শিল্প ক্রেতাদের ক্ষেত্রে যেটা আমরা দেখি, তাদের ক্ষেত্রে কিন্তু তোমার একক প্রতি মূল্য তুলনামূলক কম হয়, কারণ তারা একবারে অনেক বেশি পরিমাণ কাঁচামাল ক্রয় করে এবং সেটা ক্রয়কৃত কাঁচামাল আবার তারা ফ্যাক্টরিতে ব্যবহার করে থাকে। সো এই ক্ষেত্রে তাদের তুলনামূলক এটা কম হয়ে থাকে। ক্রয়ের পৌনঃপুনিকতা, অর্থাৎ এক্ষেত্রে যে বিষয়টা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে যে ভোক্তা বাজারে ক্রেতারা কিন্তু বারবার পণ্য ক্রয় করে, কারণ তাদের যখনই যতটুকু দরকার ভোগ করে সাথে সাথে আবার সেটা ক্রয় করে, এইভাবে ফ্রিকোয়েন্টলি তারা পণ্য ক্রয় করতে থাকে। আর ইসের ক্ষেত্রে শিল্প বাজারের ক্ষেত্রে বারবার তারা পণ্য ক্রয় করে না, তারা একবারে পণ্যটি ক্রয় করে রাখে এবং তারপরে তারা এবং এরপরে তারা যেটা হয় তাদের ক্রয়ের বাজারের যে পৌনঃপুনিকতা বলতে যেটা বোঝানো হয়েছে যে সেখানে তোমার বারবার তারা পণ্য ক্রয় করে না, শিল্প বাজারে বিশেষ করে তারা বারবার পণ্য ক্রয় করে না। এরা সাধারণত একবারে অনেক বেশি পরিমাণ কাঁচামাল ক্রয় করে রাখে, তারপরে নির্দিষ্ট সময় পর পর তারা কাঁচামাল সংগ্রহ করে থাকে। বাজারে বিস্তৃতি, ভোক্তা বাজারের বিস্তৃতি একদম সারা বিশ্বব্যাপী আমরা বলতে পারি, সর্বত্রই আমরা ভোক্তাদের বিচরণ দেখতে পাই, বাট শিল্প বাজার কিন্তু সব অঞ্চলে সব জায়গায় কিন্তু গড়ে ওঠে না, নির্দিষ্ট কিছু এরিয়া বা অঞ্চলে সাধারণত শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে। বিক্রয়াত্মক সেবা, এখানে ভোক্তাদের ক্ষেত্রে বিক্রয়াত্মক সেবার কোনো বিষয় নাই। তো তারপরে এখানে যেটা আসে, ক্রেতারা পণ্যটি ক্রয় করার পর কিন্তু তারা প্রত্যাশা করে বিক্রেতাদের কাছ থেকে বিক্রয়াত্মক সেবা। হ্যাঁ, আর ইসের ক্ষেত্রে শিল্প বাজারের ক্ষেত্রে এরকম বিক্রয়াত্মক সেবার কোনো বিষয় থাকে না। এক্ষেত্রে সাধারণত তারা কাঁচামাল ক্রয় করে, কাঁচামাল ক্রয় করার পর ক্রেতাদের কাছ থেকে কিন্তু যারা সাপ্লায়ার তাদের কাছ থেকে কিন্তু কোনো ইয়ে থাকে না, কোনো সেবা সার্ভিস তারা প্রত্যাশা করে না। পণ্য জ্ঞান, এখানে ক্রেতাদের পণ্য সম্পর্কে অগাধ জ্ঞান থাকতে হয়, বিক্রেতাদেরও কিন্তু পণ্য সম্পর্কে অগাধ জ্ঞান থাকতে হয়। আর তারপরে যেটা আসছে সেটা হচ্ছে তবে এক্ষেত্রে তুলনামূলকভাবে পণ্য ক্রেতাদের তুলনায় শিল্প বাজারে পণ্য সম্পর্কে তাদের অধিক জ্ঞান থাকে, কারণ ভোক্তারা কিন্তু সব পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তারা জানে না। তাদের প্রয়োজন যেটা, যখন যেটা প্রয়োজন মনে হয় সেটা তার সম্পর্কে তারা জেনে তারপর পণ্যটি ক্রয় করার চেষ্টা করে। ক্রয় প্রচেষ্টা, এখানে ভোক্তাদের কিন্তু দোরগোড়ায় পণ্যগুলো চলে আসে, পৌঁছে যায়। হ্যাঁ, এবং ক্রেতারা শিল্প প্রতিষ্ঠানগুলো বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো তারা কি করে, চেষ্টা করে ক্রেতাদের কাছাকাছি তাদের দোরগোড়ায় পণ্যগুলো পৌঁছে দেয়। এই জন্য যারা ভোক্তা ক্রেতা তাদেরকে আসলে খুব বেশি একটা পণ্য আসলে ভোগ করার প্রয়োজন, সরি, খুব বেশি একটা ক্রয়ের জন্য খুব বেশি কষ্ট করার প্রয়োজন হয় না। হ্যাঁ, খুব বেশি চেষ্টা তদবিরও করার প্রয়োজন হয় না, আর যেটা ক্রয় করতে চাই মোটামুটি তাদের সামনে অ্যাভেলেবেল ভাবে চলে আসে। আর ইসের ক্ষেত্রে শিল্প ক্রেতার ক্ষেত্রে কিন্তু অনেক সময় তারা কোন ধরনের কাঁচামাল গ্রহণ করবে সেটা সবসময় অ্যাভেলেবেল থাকে না, সেক্ষেত্রে তাদের কিন্তু খুব চেষ্টা তদবির করে কাঁচামালগুলো সংগ্রহ করতে হয়। হ্যাঁ, তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর কি, বিশেষ করে শিল্প প্রতিষ্ঠানের শিল্প বাজারের ক্ষেত্রে। ইজারা ব্যবস্থা, ইসের ক্ষেত্রে সাধারণত ভোক্তা বাজারে ইজারা বাজারে তেমন কোনো সিস্টেম নাই। এখানে সাধারণত সরাসরি তারা পণ্যটি ক্রয় করে থাকে এবং ভোগ করে থাকে। আর শিল্প বাজারের ক্ষেত্রে সাধারণত ইজারা সিস্টেম ক্ষেত্রে থাকে, অনেক সময় কাঁচামাল, অনেক সময় যে মেশিনারিজ গুলো, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ফ্যাক্টরিটা, হ্যাঁ, ফ্যাক্টরি ল্যান্ডটা, এগুলো অনেক সময় ইজারা সিস্টেমে সাধারণত এটা পরিচালিত হতে পারে। এরপরে যেটা আসছে বন্টন পণ্য, ভোক্তা বাজারের ক্ষেত্রে আমরা যেটা দেখি, ভোগ্যপণ্য একদম কিন্তু দীর্ঘ সারিতে মূলত বন্টন করা হয়ে থাকে, অর্থাৎ উৎপাদনকারী কাছ থেকে
একেবারে ভোক্তা পর্যন্ত, মাঝখানে কিন্তু অনেকগুলো পক্ষ এখানে থাকতে পারে, যেমন হচ্ছে পাইকার, কোনো রিপ্রেজেন্টেটিভ, হ্যাঁ, প্রতিনিধি, উৎপাদনকারী প্রতিনিধি হতে পারে, হ্যাঁ, তারপরে খুচরা ব্যবসায়ীরা হতে পারে, জবার শ্রেণীর পক্ষ আছে তারা হতে পারে, এর মাঝখানে যারা অনেকেই দেখা যাচ্ছে তোমার দালাল হিসেবে কাজ, ব্রোকার হিসেবে কাজ করে, তারা হতে পারে। তারপরে ফাইনালি এসে দেখা যাচ্ছে যে চূড়ান্ত ভোক্তা যারা, তারা। এই জন্য দীর্ঘ সারি, অর্থাৎ বন্টন প্রণালীটা অনেক লম্বা হয়ে থাকে ভোক্তা বাজারের ক্ষেত্রে, আর শিল্প বাজারের ক্ষেত্রে তুলনামূলক বন্টন প্রণালী কম লম্বা হয়ে থাকে, কম দীর্ঘ হয়ে থাকে। তো এই ছিল বেসিক্যালি আমাদের ভোক্তা বাজার এবং শিল্প বাজারের মধ্যে পার্থক্য। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা নেক্সট টপিকে চলে যাই। বাজার বিভক্তিকরণ বলতে কি বোঝায়? বাজার বিভক্তিকরণ খুব ভালো করে বুঝতে হবে আমাদেরকে। বাজার বিভক্তিকরণ বলতে কি বোঝায়? দেখো, অসম প্রকৃতির সমগ্র বাজারকে সম প্রকৃতির কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করার প্রক্রিয়াকে বাজার বিভক্তিকরণ বলে। ভালো করে খেয়াল করতে হবে, অসম প্রকৃতির সমগ্র বাজারকে সম প্রকৃতির কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করার যে প্রক্রিয়া, তাকেই আমরা বাজার বিভক্তিকরণ বলি। অর্থাৎ একটু ভালো করে খেয়াল করতে হবে, যেমন বাজারে ভ্যারাইটিস টাইপের ক্রেতা আছে, ভ্যারাইটিস টাইপের পণ্য আছে, এরকম অনেক কিছু মানে মানে আলাদা আলাদা হতে পারে। বিশেষ করে ক্রেতাদের কথা যদি আমরা চিন্তা করি, বাজারে যে ক্রেতা, এই যে আমরা যে সাধারণ মানুষ যারা, আমাদের সাধারণ মানুষের কিন্তু ইসের কিন্তু শেষ নাই, ভ্যারাইটিস টাইপের মানুষ। যেমন ধরো শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, মেল ফিমেল, শিশু বৃদ্ধ, হ্যাঁ, এরকম ভ্যারাইটিস শ্রেণীর কিন্তু মানুষ আছে। তো এই মানুষেরও আবার কিন্তু ভ্যারাইটিস টাইপের বৈশিষ্ট্য আছে। যেমন আমরা প্রফেশনের ক্ষেত্রে যদি চিন্তা করি, দেখো কেউ ব্যাংকার, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ টিচার, কেউ দেখা গেল নার্স, হ্যাঁ, কেউ দেখা গেল তোমার কৃষক, হ্যাঁ, এরকম সমাজে ভ্যারাইটিস টাইপের প্রফেশনের মানুষ কিন্তু বসবাস করে। তো কোশ্চেন হচ্ছে যে সবাই কিন্তু ক্রেতা, আমাদের এটা খেয়াল রাখতে হবে, এটা সবাই ক্রেতা, প্রত্যেকেই কিন্তু পণ্য ক্রয় করে, হ্যাঁ, তাদের ভোগ করার উদ্দেশ্যে। কিন্তু কোশ্চেন হচ্ছে যে এই সমস্ত ক্রেতাদের মধ্য থেকে সমপ্রকৃত, সম আকৃতির, খেয়াল করো সবাই, এই যে আমরা এখানে দেখলাম ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, টিচার, তোমার কৃষক, এই যে বিভিন্ন প্রফেশনের মানুষের কথা আমরা বললাম, এরা কি সবাই তো সমান ক্রেতা না, সবাই সমান না। তো এই অসম প্রকৃতির ক্রেতাদের মধ্য থেকে তাদের সমজাতীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে, অর্থাৎ একই ধরনের বা একই জাতীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে ক্রেতাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যেমন ধরো যারা কৃষক, তাদেরকে একটা ভাগে ভাগ করে ফেলা হলো, যারা ডক্টর তাদেরকে একটা ভাগে ভাগ করা হলো, যারা শিক্ষক তাদেরকে একটা ভাগে ভাগ করা হলো, যারা ইঞ্জিনিয়ার তাদেরকে একটা ভাগে ভাগ করা হলো, যারা ব্যাংকার তাদেরকে একটা ভাগে ভাগ করা হলো। ঠিক আছে, ক্লিয়ার? এভাবে, অথবা আবার দেখা যাচ্ছে যে যারা মহিলা তাদেরকে আলাদা ভাগে ভাগ করা হলো, যারা পুরুষ তাদেরকে এক ভাগে ভাগ করা হলো, যারা শিশু তাদেরকে এক ভাগে ভাগ করা হলো, যারা বৃদ্ধ তাদেরকে এক ভাগে ভাগ করা হলো। ক্লিয়ার? এইভাবে কিছু শিক্ষিত ক্রেতা, যারা শিক্ষিত তাদেরকে দেখা যাচ্ছে, যারা বিশেষ করে এসএসসি পাস তাদেরকে একটা ভাগে ভাগ করা হলো, যারা বিলো এসএসসি পাস তাদেরকে আরেকটা ভাগে ভাগ করা হলো। তো এইভাবে তোমরা ধরো একটা ক্লাসে 80 জন স্টুডেন্ট, 80 জন স্টুডেন্টের মধ্যে দেখো সবার গায়ের রং তো একরকম না, হ্যাঁ, আবার সবার কিন্তু একই রকম লম্বা না, হাইট কিন্তু একই রকম না, সবার বাসায় কিন্তু একই এলাকায় না। এরকম দেখবা, যদি আমরা মনে করো বাসার ভিত্তিতে যে কার কোন অঞ্চলে বাসা, সেটার উপর ভিত্তি করে যদি আমি ভাগ করতে চাই, তাহলে দেখা গেলো হয়তো 10টা এলাকা আমরা কনসিডার করলাম, করে দেখলাম যে কোন এলাকায় কতজন স্টুডেন্ট বসবাস করে। এর ভিত্তিতেও কিন্তু আমি টোটালি 80 জন স্টুডেন্টকে ভাগ করে ফেলতে পারি। কোনো ইসে দেখা যাচ্ছে 10 জন হতে পারে, কোনো ইসে 12 জন হতে পারে, কোনো এলাকায় হয়তো 15 জন স্টুডেন্ট থাকতে পারে। তো হাইটের উপর ভিত্তি করে যে 5 ফিটের নিচে যারা, তারা একটা শ্রেণী, 5 ফিটের উপরে যারা তারা একটা শ্রেণী, 5 ফিট 3 উপরে যারা তারা আরেকটা শ্রেণী। এইভাবে হাইটের উপর ভিত্তি করে আমরা টোটাল স্টুডেন্টদেরকে আমরা আলাদা আলাদা ভাগে ভাগ করতে পারি। তো এইভাবে ক্রেতাদের, অসম প্রকৃতির ক্রেতাদেরকে তাদের সমজাতীয়তার ভিত্তিতে তাদেরকে যখন ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা হয়, তখন সেই ভাগকে, প্রত্যেকটা ভাগকে মূলত আমরা বাজার বিভক্তিকরণ বলে থাকি। সবাই কি বুঝতে পারছো? বাজার বিভক্তিকরণ বলতে কি বোঝায়, এই বিষয়টা কি ক্লিয়ার তোমাদের কাছে? জি স্যার। ওকে ওকে,
তো এখানে দেখে একটু অন্যভাবে বলা যায় বলে একটু আলোচনা করছে। দেখো, কাঙ্ক্ষিত বাজার অংশ খুঁজে বের করার জন্য সমগ্র বাজারকে কতিপয় বৈশিষ্ট্যের আলোকে যখন ক্ষুদ্র ক্ষুদ্র উপদলে ভাগ করার প্রক্রিয়াকে বাজার বিভক্তিকরণ বা বাজার বিভাজন বলে। আমরা যে আলোচনা করলাম এটারই সংক্ষেপে এখানে বলছি। কাঙ্ক্ষিত বাজার খুঁজে বের করার জন্য যে আমাদের টার্গেট কাস্টমার কারা, কোন বাজারে কাদের কাছে আমরা পণ্য বিক্রি করব, সেটা কি শিক্ষকদের কাছে, না ডাক্তারদের কাছে, না পুরুষদের কাছে, না মহিলাদের কাছে, না শিশুদের কাছে, না বৃদ্ধদের কাছে, কারা আমাদের টার্গেট কাস্টমার, সেটা আমাদেরকে খুঁজে বের করে তাদের কাছে পণ্য বিক্রি করার চেষ্টা করতে হয়। এটাই হচ্ছে বেসিক্যালি টার্গেট মার্কেট বলে একটা শব্দ আসবে, আমরা পরে শিখবো। টার্গেট মার্কেট বলে একটা ইয়ে আছে, লক্ষ্য নির্দিষ্ট বাজার। তো এনিহাও তাহলে আমরা মার্কেট সেগমেন্টেশন অর্থাৎ বাজার বিভক্তিকরণ এই কনসেপ্টটা নিশ্চয়ই আমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে। ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাই। কার্যকর বাজার বিভক্তিকরণের বিবেচ্য বিষয়। দেখো, এটা হচ্ছে কার্যকর বাজার বিভক্তিকরণের বিবেচ্য বিষয়। খুব ভালো করে খেয়াল করতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক এটা। কার্যকর বাজার বিভক্তিকরণের বিবেচ্য বিষয় অর্থাৎ ইফেক্টিভলি, মানে আমরা যে বাজারটাকে বিভক্ত করি, শুধু ভাগ করার উদ্দেশ্যে ভাগ করলে হবে না, সেই ভাগটা যেন ইফেক্টিভ হয়, কার্যকর হয়, সেজন্য আমাদেরকে কি করতে হবে, কিছু বিষয় আমাদেরকে কনসিডার করতে হবে। সেই কনসিডারেবল বিষয়গুলো কি কি? দেখো, ফার্স্ট হচ্ছে পরিমাপ যোগ্যতা, মেজারেবিলিটি। মেজারেবিলিটি, পরিমাপ যোগ্যতা, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে ক্রেতাদেরকে অবশ্যই আমরা যখন ভাগ করব তখন তাদেরকে যেন মেজার করা যায়, আলাদা করছি কেন, কিসের ভিত্তিতে আমরা আলাদা করছি, সেটা যেন আমরা পরিমাপ করতে পারি। এবং সেখানে কতজন সম্ভাব্য ক্রেতা আছে, হ্যাঁ, সম্ভাব্য ক্রেতার পরিমাণ কত, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10,000, 20,000, না 10 জন, না 20 জন, হ্যাঁ, সেটা যেন আমরা আমাদের কাছে মেজারেবল হয়, এই বিষয়টা নিশ্চিত করতে হবে। অর্থাৎ পরিমাপ যোগ্যতা থাকতে হবে। যখন আমরা মার্কেটটাকে বিভিন্ন সেক্টরে ভাগ করব তখন খেয়াল রাখতে হবে যেন ওটা পরিমাপ যোগ্যতা, অর্থাৎ আমরা এটাকে যেন পরিমাপ করতে পারি, মেজার করতে পারি, যে যেটার ভিত্তিতে, যেটার আলোকে আমরা ক্রেতাদেরকে ভাগ করলাম এবং এখানে সম্ভাব্য ক্রেতার সংখ্যা কত, এই বিষয়টা আমরা যেন মেজার করতে পারি, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেন পর্যাপ্ততা, কি বলে, সাবস্টেনশিয়ালিটি অর্থাৎ পর্যাপ্ততা। কিসের পর্যাপ্ততা বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে ক্রেতাদেরকে যখন আমরা ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করব তখন বলা হচ্ছে যে পর্যাপ্ততা, অর্থাৎ আমাদের এখানে তাদের যে ইয়েটা সাফিসিয়েন্সিটা, অর্থাৎ তারা যেন মানে স্বাধীনভাবে, সার্বভৌমভাবে অন্যের উপর ডিপেন্ড না করে যেন তারা চলতে পারে, সেরকম একটা অবস্থা তাদের থাকতে হবে। অর্থাৎ তারা যে আলাদা একটা স্বতন্ত্র গ্রুপ, সেই গ্রুপটা যেন অবশ্যই আইডেন্টিফাই করা যায়, হ্যাঁ, সেরকম একটা বিষয় কিন্তু অবশ্যই সেখানে থাকতে হবে। তা না হলে আমরা আমাদের যে বাজারকে আমরা বিভক্ত করলাম পারফেক্টলি, সেটা কিন্তু বিভক্ত করা হবে না। দেন এরপরে যেটা আসছে অ্যাক্সেসিবিলিটি, প্রবেশযোগ্যতা। প্রবেশযোগ্যতা কি? যে অর্থাৎ ক্রেতাদেরকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করলাম, ফাইন, তো ভাগ করার পর এখন দেখা গেল যে নির্দিষ্ট একটা সেগমেন্টে আমরা দেখা যাচ্ছে প্রবেশ করতে পারছি না, অর্থাৎ তাদেরকে আমরা টার্গেট করতে পারছি না, যে তাদের কাছে আমরা আমাদের উৎপাদনকৃত পণ্য বিক্রি করব, সেটা সম্ভব হচ্ছে না। তো সেরকম যেন না হয়, অর্থাৎ কাস্টমারদেরকে এমন ভাগে ভাগ করা হবে, এমন কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হবে যেন প্রত্যেকটা অংশে যেন সেটা অ্যাক্সেসেবল হয়, অর্থাৎ তাদের কাছে যেন আমরা পণ্য নিয়ে উপস্থিত হতে পারি, হাজির হতে পারি, সেরকম যেন হয়, এই বিষয়টা নিশ্চিত করতে হবে। দেন এরপরে যেটা আসছে তোমার পৃথকীকরণ যোগ্যতা বা ডিফারেন্সিয়েবিলিটি। এটার অর্থ কি? ডিফারেন্সিয়েবিলিটি বা পৃথকীকরণ যোগ্যতা, এটার অর্থ হচ্ছে যখন আমরা কাস্টমারদেরকে ভিন্ন ভিন্ন সেগমেন্টে যখন আমরা ভাগ করি তখন বলা হচ্ছে যে এই ভাগটা যেন আমরা, পার্থক্যটা যেন আমাদের দৃষ্টিগোচর হয়, পার্থক্যটা যেন আমরা বুঝতে পারি প্রত্যেকটা ভাগকে। যেমন ধরো ওই যে আমরা বললাম যে তোমাদের ক্লাসে 80 জন স্টুডেন্ট, 80 জন স্টুডেন্টকে আমরা ধরো কয়েকটা ভাগে ভাগ করলাম, 5টা ভাগে ভাগ করলাম। তো 5টা কিসের উপর ভিত্তি করে করলাম? ধরো হাইটের উপর ভিত্তি করে করলাম, যে 5 ফুট 5.5 ফুট এর উপরে কারা আছে, 5 ফুট 4 এর উপরে কারা আছে, 5 ফুট 2 এর উপরে কারা আছে, তারপরে হচ্ছে তোমার 5 ফিটের উপরে কারা আছে বা বিলো 5 ফিট কারা আছে। তো এইভাবে দেখো হাইটের উপর ভিত্তি করে আমি 4-5টা ভাগে ভাগ করলাম। এখন কোশ্চেন হচ্ছে
যে আমি এই যে ভাগে ভাগ করছি, এই ভাগটা যেন পৃথক করা যায়। মানে এটা এমন ভাবে ভাগ করলাম যেন আলাদা করা যাচ্ছে না, মনে হচ্ছে যে সবাই 5 ফিট, বা মনে হচ্ছে সবাই যেন 5 ফিট 2 ইঞ্চি, সেরকম যেন মনে না হয়। অর্থাৎ প্রত্যেকটা ভাগকে আমরা যেটার উপর বেস ধরে আমরা ভাগ করছি সেটা যেন আইডেন্টিফাই করা যায়। এখন যেমন ধরো তোমার পুরুষ এবং মহিলা, এখন পুরুষ এবং মহিলা এটা যেন আমরা যখন ভাগ করছি, তো আমরা পুরুষদেরকে দেখলেই তো বুঝতে পারছি, আমরা মহিলাদেরকে দেখলেই তো বুঝতে পারছি। তো এই ভাগটা যেন মানে কি করা যায়, মানে এটা পৃথকীকরণ আলাদা করা যায়, এটা বোঝা যায়, সেটা আমাদেরকে সে তেমন ভাবেই কিন্তু আমাদেরকে সেই ক্লাসিফিকেশন গুলো করতে হবে। অর্থাৎ যখন আমরা আহ বাজারকে যখন বিভক্ত করব বিভিন্ন বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে, তখন মনে রাখতে হবে প্রত্যেকটা ভাগকে যেন অন্য একটা ভাগ থেকে যেন আমরা এটাকে আলাদা করতে পারি। হ্যাঁ, অন্য একটা ভাগ থেকে যেন আলাদাভাবে এটাকে চিনতে পারে, বুঝতে পারে, সেরকম একটা যোগ্যতা থাকতে হবে মার্কেট সেগমেন্টেশনের সময়। দেন লাস্ট ওয়ান যেটা আসছে সেটা হচ্ছে কার্য উপযোগিতা বা অ্যাকশনেবিলিটি। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে প্রতিটা আমরা ভাগ করলাম, ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন ভাগে আমরা ভাগ করছি, ফাইন, কিন্তু কোশ্চেন হচ্ছে ভাগ শুধু করলেই কি হবে? তো বলা হচ্ছে যে এই যে ভাগ আমরা করছি, তো এই প্রত্যেকটা ভাগে কিন্তু সেখানে কাজ করার মতো অবস্থা থাকতে হবে। অর্থাৎ আমি মার্কেটটাকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করে ফেললাম, আমি নির্দিষ্ট একটা মার্কেটে আমি টার্গেট করলাম, এখন এই টার্গেট মার্কেটে গিয়ে আমি আমার উৎপাদনকৃত পণ্য তাদের কাছে আমি বিক্রি করব, বাট আমি দেখা গেলো সেটা বিক্রি করতে পারছি না। তাদের কাছে কেন যেন তারা পছন্দ করছে না, বা তারা বুঝে না, আমরা যেভাবে বোঝাতে চাই তারা বুঝে না। হ্যাঁ, বা কেন যেন আসলে তারা একটু অন্য টাইপের, বা মানে তাদের কাছে আসলে ভাগ করছে ঠিক আছে, কিন্তু আসলে কেমন যেন আমার যে উৎপাদনকৃত পণ্য আমি টার্গেট করছি, তারা আমার টার্গেট কাস্টমার, তারপরেও কেন যেন তারা আমাদের প্রোডাক্টটা কেনার ব্যাপারে অনীহা প্রকাশ করছে, বা তারা কেন যেন আমার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারছে না, বুঝতে পারছে না, বা এরকম যেন না হয়, এটা বিষয়টা। অর্থাৎ কার্য উপযোগিতা, অর্থাৎ সেখানে যেন ভাগ এমন ভাবে করবো যেন সেখানে প্রত্যেকেই আমরা যারা মার্কেটার তারা যেন আমরা কাজ করতে পারি সেখানে, হ্যাঁ, ইফেক্টিভলি যেন কাজ করতে পারি, এই বিষয়টা বেসিক্যালি আমাদেরকে নিশ্চিত করতে হয়। অর্থাৎ কার্য উপযোগিতা সেখানে অবশ্যই থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই আমরা তোমার করতে পারবো না, অর্থাৎ পণ্য আমরা বিক্রি করতে পারবো না। এই জন্য কোনো বাজারকে যখন আমরা বিভক্ত করব, তখন আমাদের এই 5টা বিষয় কিন্তু ইফেক্টিভলি আমাদেরকে কনসিডার করতে হবে। অর্থাৎ এই জন্যই আমাদের এই 5টা উপাদানকে বলা হচ্ছে কার্যকর বাজার বিভক্তিকরণের বিবেচ্য বিষয়। এই 5টা বিষয় অবশ্যই আমাদেরকে বিবেচনা করতে হবে, কনসিডার করতে হবে when we want to মার্কেট কনসিডারেশন। হ্যাঁ, আমরা যখন মার্কেট সেগমেন্টেশন, অর্থাৎ যখন আমরা মার্কেটটাকে সেগমেন্ট করতে চাইবো, তখন অবশ্যই আমাদেরকে কি করতে হবে, আমাদের এই বিষয়গুলো, এই ফ্যাক্টরস গুলো আমাদেরকে মাস্ট বি কনসিডার করতে হবে। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের মোটামুটি এই টপিক। এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক, সব সময় কিন্তু এই টপিকটা ঘুরে ফিরে আসে, এবং তোমার ভ্যারাইটি টাইপের কোশ্চেন হতে পারে এই টপিকের মাধ্যমে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ডিসকাশনেবল টপিক। তো এখন আমরা মূলত তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমরা সেই কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমাদের হাতে এখনো প্রায় 5 মিনিটস এর উপরে আছে, তো আমরা তোমাদের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ প্লিজ, তোমাদের আমাদের আজকের এই আলোচনা থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার ইজারা কি? সরি, ইজারা ইজারা, লিজ শব্দটা কি পরিচিত? লিজ, আমরা যে লিস্ট করি মার্কেটে, লিজ, লিজ দেয়া, লিজ নেয়া, এরকম এই শব্দগুলো কি শুনছো? শুনোনাই মনে হয় না? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। এটা দেখো, লিজ শব্দটার বাংলা হচ্ছে ইজারা। হ্যাঁ, এখন ইজারাটা কি আসলে? ইজারাটা হচ্ছে যেমন আমরা কোনো যেমন ইসে অনেক খাস জমি থাকে, দেখবা বিভিন্ন খাস জমি, বুঝো? খাস জমি কি বোঝো? খাস ল্যান্ড, খাস খাস জমি, এটার অর্থ বুঝো? মানে স্যার ভালো না না জমিটা। না না, ভালো না, না সেরকম না। আচ্ছা নিও, এটা সম্পর্কে আইডিয়া নেই তোমাদের, বুঝতে পারছো? ওকে, একটু খেয়াল করো। খাস জমি হচ্ছে, একটু বুঝাই দিই, খাস জমি হচ্ছে যেটা যেটার মালিক কেউ থাকে না, সেটা সরকার মালিক হয়ে যায়। মানে এর কিছু দেখবা বিভিন্ন জায়গায় অনেক জমি পড়ে আছে যেটা কিন্তু কেউ মালিক নাই, কারো কোনো কাগজপত্র নাই, এবং তখনই কিন্তু সেই জমির মালিক হয়ে যায় সরকার, অর্থাৎ সরকার সেই জমির মালিক।
এই ধরনের জমিকে আমরা খাস জমি বলি। ক্লিয়ার? অর্থাৎ যেমন ধরো আমরা পাহাড়ি অঞ্চলে এই যে পাহাড়গুলোর মালিক কিন্তু কোনো ব্যক্তি না, এটা হচ্ছে সরকার, এটা হচ্ছে এটার মালিক। তো সরকার মূলত পাহাড়ি অঞ্চলে যারা থাকে তাদেরকে বেসিক্যালি ইজারা দিয়েছে। ইজারাটা কি? যেমন 100 বছরের জন্য তাদেরকে ইজারা দেওয়া, 100 বছর পর্যন্ত তারা এটা ভোগ করতে পারবে। 100 বছরের পরে সরকার চাইলে তাদের কাছ থেকে সেটা আবার ফেরত নিতে পারে, অথবা দেখা যাচ্ছে আবার এটাকে এক্সটেনশন করতে পারে। ঠিক একইভাবে এরকম কিছু বিষয় থাকে, যেমন ধরো অনেক মেশিনারিজ আছে যারা উৎপাদন করে, কোম্পানিগুলো উৎপাদন করছে বা অনেক দাম, সেই মেশিনারিজ গুলো দেখা যাচ্ছে অনেক সময় আমাদের ক্রয় সামর্থ্যের মধ্যে থাকে না। একটা শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার ক্ষেত্রে ফ্যাক্টরি প্রতিষ্ঠা করলে কিন্তু দেখা যাচ্ছে তুমি একটা ওই মেশিনটা তুমি কাজ করতে মানে কিনতে পারছো না, তখন ওই কোম্পানিগুলোর সাথে তুমি যোগাযোগ করে তুমি দেখা গেল হয়তো 5 বছরের জন্য তুমি তার কাছ থেকে ভাড়া নিচ্ছ যে আমি মেশিনটা 5 ইয়ার্স ব্যবহার করব। হ্যাঁ, এই জন্য তোমাকে কত টাকা দিতে হবে, এরকম তাদের সাথে একটা এগ্রিমেন্ট করে। এই যে তুমি দেখো 5 বছরের জন্য বা 10 বছরের জন্য তুমি কোম্পানির কাছ থেকে মেশিনটা ব্যবহারের জন্য যে নিচ্ছ, মানে এটা ওয়ান কাইন্ড অফ ভাড়ার মতো আর কি। নিচ্ছ, নিয়ে ব্যবহার করছে, কিন্তু এটা মালিক কিন্তু তোমার থাকছে না, বাট এই 5 বছর পর্যন্ত কিন্তু তোমার মালিক। বুঝতে পারছো? এই 5 বছর পর্যন্ত তুমি তোমার মতো করে ইচ্ছা মতো তুমি ব্যবহার করো, কোনো সমস্যা নেই। 5 বছর তোমার মালিকানায় থাকবে, বাট 5 বছর পরে কিন্তু তোমাকে এটা কি করতে হবে? ফেরত দিয়ে দিতে হবে। তো এই ধরনের কনসেপ্টটাকে বেসিক্যালি আমরা বলি ইজারা দেয়া। ক্লিয়ার? তো মূল বিষয়টা হচ্ছে যে তোমার যে আমরা এই যে মানে তার মানে আমি 5 বছরের জন্য ভাড়া নিলাম, 5 বছরের জন্য মালিক হচ্ছে আমি, এবং 5 বছর পর্যন্ত আমি এটা ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো। 5 বছর পরে কিন্তু আমরা আবার এটা এক্সটেনশন করতে পারি, এক্সটেনশন করলে আবার আমাকে টাকা দিতে হবে, আবার নতুন করে চুক্তি করতে হবে। হ্যাঁ, তো এই ধরনের যে সিস্টেম, এটাকেই বেসিক্যালি আমরা লিজ বলে থাকি। কি বুঝতে পারছো সবাই? জি স্যার। লিজ কি বুঝতে স্যার পেরেছো? বিক্রয়োত্তর সেবা মানে কি? সরি, বিক্রয়োত্তর সেবা? বুঝি নাই, কি সেবা? বিক্রয়োত্তর সেবা স্যার। বিক্রয়োত্তর সেবা, ওকে। তোমরা একটা শব্দ অবশ্যই শুনে থাকবে, আফটার সেল সার্ভিস। শব্দটা শুনেছো? আফটার সেল সার্ভিস ইংরেজি শব্দ, এটার বাংলাটা হচ্ছে বিক্রয়োত্তর সেবা। এটার বাংলাটা, বিক্রয়োত্তর সেবাটা হচ্ছে যে যখন কোনো পণ্যটি বিক্রি করা হয়, বিক্রি করার আগে কিন্তু বলা হয় দেখবা 5 ইয়ার্স ওয়ারেন্টি, 5 ইয়ার্স গ্যারান্টি বা 10 ইয়ার্স গ্যারান্টি। তার মানে কি? এটা হচ্ছে যে তুমি পণ্যটি আমি যে বিক্রি করলাম, বিক্রেতা বিক্রি করে দিল, ক্রেতা ক্রয় করলো, ক্রয় করার পর বিক্রেতার সাথে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে না, বলা হলো 5 বছরের মধ্যে যে কোনো ধরনের প্রবলেম হলে ফ্রি সার্ভিসিং করে দেওয়া হবে। ক্লিয়ার? তো এই যে ফ্রি সার্ভিসিং করে দেওয়া হচ্ছে, এই সার্ভিসটাই বলা হচ্ছে বিক্রয়োত্তর সেবা। মানে বিক্রয় উত্তর, বিক্রয়ের পরে, উত্তর মানে হচ্ছে পরবর্তীতে। কি বুঝতে পারছো? বিক্রয়ের পরেও কিন্তু ক্রেতাদের সাথে তোমার সম্পর্ক থেকে যাচ্ছে, অর্থাৎ আফটার 5 ইয়ার্স তুমি তাদেরকে 5 বছর পর্যন্ত তাদেরকে ফ্রি অফ কস্টে তুমি তাদেরকে সার্ভিস দিচ্ছ বা সার্ভিস দিবে। এই যে কনসেপ্টটা, এই ধরনের কনসেপ্টটাকে বেসিক্যালি বলা হয় বিক্রয়োত্তর সেবা। কি সবাই বুঝতে পারছো? অথবা পণ্য বিক্রি করলে বাসায় গিয়ে দেখা যাচ্ছে যে তোমার সেটার একটা সার্ভিস দিয়ে আসা হলো। বাসায় গিয়ে দেখা যাচ্ছে অনেক সময় দেখবা তুমি একটা এসি কিনলে, এসিটা দেখা যাচ্ছে ফ্রি ইনস্টলমেন্ট করে দিবে। পণ্য কিনছো তুমি দোকান থেকে, বাসায় পৌঁছে দিচ্ছে, বাসায় পৌঁছে দেওয়ার পর আবার ইনস্টলেশন করে দিচ্ছে, এবং সেটা সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা ব্যবস্থা করে দিচ্ছে। তো এই যে পণ্য বিক্রি করার পরেও কিন্তু তোমাকে সার্ভিস দিচ্ছে, এই সার্ভিসটাকে বেসিক্যালি বলা হচ্ছে আফটার সেল সার্ভিস বা বিক্রয়োত্তর সেবা। এবং এই সার্ভিসটা যে এখানেই শেষ তা না, যে কোনো সময় যে কোনো প্রবলেম হলে ফোন দিলেই তারা বাসায় এসে তোমাকে এসিটা কিন্তু আবার তারা কি করে দিয়ে যাচ্ছে, দেখে দিয়ে যাচ্ছে, বা প্রবলেম থাকলে সেটা সলভ করে দিয়ে যাচ্ছে। তো এই ধরনের সার্ভিসটাকে বলা হয় বিক্রয়োত্তর সেবা। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। ওকে, এনি কোশ্চেন মোর? 1 মিনিটের কম সময় আছে, খুব তাড়াতাড়ি বলতে হবে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন নাই? আর কোনো কোশ্চেন নাই? ওকে, নো স্যার। ওকে। তো যদি